ভাবো তো কেমন হবে যদি কখনো সমুদ্রের তলদেশ থেকে হাজার বছর পুরনো একটা দানব উঠে আসে এবং তারা পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো দখল করে নেয় আর মানব জাতির জন্য ধ্বংস ডেকে আনে। তাহলে পুরো পৃথিবীর অবস্থা কেমন হবে? সমুদ্রের সকল জায়গাতে এই দানবগুলো দেখা দিতে থাকে এবং একে একে মানুষদেরকে শেষ করতে থাকে। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? মানুষ কি এই ভয়ানক দানবদের মোকাবেলা করতে পেরেছিল? সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। মুভির শুরুতে আমরা দুজন সায়েন্টিস্টকে দেখতে পাই যাদের নাম ছিল জুলিয়া এবং অস্কার। তারা দুজনে নর্থ পোলে একটা এক্সপেরিমেন্ট করছিল, যেখানে আমরা দেখতে পাই তারা পানির নিচে কিছু বিস্ফোরক ফেলছিল। কিন্তু তখনই তাদেরকে ফোন করে একটা অনেক বড় তুফানের সতর্কবার্তা দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তারা দ্রুত যেন সেখান থেকে চলে আসে। এটা শুনে তারা দ্রুত তাদের জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে। এদিকে আমরা সেখানে সমুদ্রের নিচে একটা সাবমেরিন দেখতে পাই, যেখানে রিসার্চ টিম সমুদ্রের তলদেশে রিসার্চ করছিল এবং তারা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, সমুদ্রের তলদেশের পানি অদ্ভুতভাবে উপরের দিকে উঠে আসছে। অপরদিকে আমরা দেখতে পাই জুলিয়া যে স্ক্যানার লাগিয়েছিল সেটা অনেক অদ্ভুত আচরণ করছিল এবং অদ্ভুতভাবে সেখানকার বরফগুলো ফেটে যাচ্ছিল। এতে করে তারা পানির নিচে যে পণগুলো ফেলেছিল সেগুলো পানির তলদেশে স্রোতের কারণে উপরে এসে ব্লাস্ট হয়ে যায় এবং তারা দুজনে স্লো মোবাইল নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। এদিকে বম ব্লাস্ট হওয়ার কারণে সেখানকার বরফগুলো আরো দ্রুত ভাঙতে থাকে আর পানির তলদেশে স্রোতের কারণে পণগুলো উপরে উঠে আসে। সেখানে একটা অনেক বড় সুনামির দেখা দেয়, যার ফলে তাদের স্পেসটি পানির নিচে তলিয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগে তারা দুজনে পানির নিচে তলিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই সাবমেরিনটি বিস্ফোরণের কাছে থাকায় অনেকটা ক্ষতি হয় এবং আমরা দেখতে পাই ওই বিস্ফোরণটির ফলে পানির তলদেশে থাকা বিশাল এক দানব জেগে ওঠে এবং ওই ভয়ানক দানব সাবমেরিনটার উপর আক্রমণ করে এবং বারবার সাবমেরিনের উপর আঘাত করার ফলে তাদের সাবমেরিনটাও ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং দেখতে দেখতে সাবমেরিনটিও পানির নিচে তলিয়ে যায় এবং সেখানে থাকা কারোরই কোনো খোঁজ পাওয়া যায় না। তারপরে আমরা আমেরিকান নেভি অফিসের দৃশ্য দেখতে পাই। সেখানে থাকা অফিসারের কাছে একটি নোটিশ আসে, সেটা দেখে সে জানতে পারে তাদের রিসার্চ সাবমেরিনটি নর্থ কুলের মাঝে কোথাও একটা হারিয়ে গেছে এবং সেখানে থাকা কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই সে দ্রুত নতুন একটা টিম গঠন করে ওই হারানো সাবমেরিনটি খোঁজার জন্য, কারণ এই মিশনটি তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আমরা ভেক্টর নামে একজনকে দেখতে পাই। ভেক্টর হারানো সাবমেরিনটি খোঁজার উদ্দেশ্যে রওনা হয় এবং সে এই মিশনের লিডার ছিল এবং আমরা সমুদ্রের মাঝে তাদের সাবমেরিনটি দেখতে পাই। সাবমেরিনের উপরে ভেক্টর আর গুস্কো এই মিশনে আরেকজন কমান্ডার ছিল। তারা আবহাওয়া চেক করছিল। তারা পর্যবেক্ষণ করে দেখতে পায় আবহাওয়ার পরিস্থিতি খুবই ভালো, তাই দ্রুত তারা সাবমেরিনটি পানির তলদেশে নিয়ে যায় এবং ভেক্টর সবাইকে কমান্ড করে যে সমুদ্র তলদেশ থেকে কোনো গ্যাস উঠছে কিনা এটা লক্ষ্য করে, কেননা যে সাবমেরিনটি হারিয়েছে সেটার থেকে গ্যাসের বুদবুদ ওঠার কথা। এদিকে আমাদের আবারও নর্থ পোলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি অস্কার এবং জুলিয়া এখনো বেঁচে আছে। তারা সেই সময় কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং এখন তারা তাদের বাকি ক্রু মেম্বারদের খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়। এদিকে আমাদের আবারও ভেক্টরদের সাবমেরিনের দৃশ্য দেখানো হয়, সেটা যখন নর্থ পোলে পানির আরো গভীরে চলে আসে সাবমেরিনে থাকা ক্রু মেম্বাররা অনেক ঘাবড়িয়ে যায়, কেননা তারা যে জায়গাটিতে ছিল সেখানে আজব ভাবে অনেকগুলো তিমি মাছ ছিল, যেটা তাদের সাবমেরিনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর তাদের আজব হওয়ার কারণটা ছিল যে তারা যে গভীরতায় ছিল সেই গভীরতায় একসঙ্গে এতগুলো তিমি মাছ থাকার কথা না। এতে করে ভেক্টর সাবমেরিনটাকে আরো গভীরে নিয়ে যেতে বলে, যাতে করে এখানে কোনো বিপর্যয় না ঘটে। কিন্তু তিমিগুলো আজব ভাবে তাদের সাবমেরিনে ধাক্কা দিচ্ছিল, যেন তারা তাদেরকে আরো গভীরে যেতে নিষেধ করছিল। এদিকে ক্রু মেম্বাররা ধীরে ধীরে সাবমেরিনটাকে গভীরে নিয়ে যেতে চাচ্ছিল। তিমিগুলো তাদের সাবমেরিনে আরো জোরে জোরে আঘাত করতে থাকে। এতে ভেক্টর তাদের ক্রু মেম্বারদেরকে বলে সাবমেরিনের সাইলেন্ট বাজাতে, যাতে করে সাইলেন্টের আওয়াজে ভয় পেয়ে তিমিগুলো সেখান থেকে দূরে চলে যায় এবং এই বুদ্ধিটা কাজও করে। তিমিগুলো সেখান থেকে দূরে সরে যেতে থাকে, তবে সেটা সাইলেন্টের ভয় না, বরং সেখানে অনেক জোরে গর্জন শোনা যায়। এতে করে সাবমেরিনটিও কেঁপে ওঠে। কেউ বুঝতেই পারছিল না যে এটা কিসের আওয়াজ, তবে কিছুক্ষণের মধ্যে তারা সাবমেরিনের আশেপাশে অনেকগুলো কিছুর একটা অস্তিত্ব খুঁজে পায় এবং তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই বৃহৎ আকৃতির দানব আসলে একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যার নাম হচ্ছে ক্র্যাকেন। তবে এগুলো হাজার হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে যাওয়ার কথা হয়েছিল। এই মাইথোলজিক্যাল ক্রিয়েচার আসলে সমুদ্রের তলদেশে ঘুমিয়েছিল এবং মুভি শুরু হয় বম ব্লাস্ট হওয়ার কারণে। এই ক্রিয়েচারটি তার হাজার বছর ঘুম থেকে জেগে উঠেছিল। তারা ওই ক্রিয়েচারটিকে দেখে অনেক ঘাবড়িয়ে যায় এবং ভেক্টর দ্রুত তাদের সাবমেরিনটাকে সেখান থেকে সরিয়ে নিতে বলে, যাতে করে ক্র্যাক কোনোভাবে তাদের অস্তিত্ব বুঝতে না পারে। এরপরে তারা তাদের সাবমেরিনটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন তারা যে জায়গাটিতে ছিল সেই জায়গাটি সম্পূর্ণ বরফ দিয়ে ঢাকা ছিল এবং তারা ধীরে ধীরে মুভ করতে করতে বিস্ফোরণের জায়গাটিতে চলে আসে, যেখানে তারা তাদের সাবমেরিনটাকে উপরের দিকে তুলতে লাগলে তারা তাদের টেলিস্কোপ থেকে অস্কার আর জুলিয়াকে দেখতে পায়। ফলে সাবমেরিনের কিছু ক্রু মেম্বার অস্কার এবং জুলিয়ার কাছে যায় এবং তারা তাদের কাছ থেকে জানতে পারে কিভাবে বরফে ফাটল বম ব্লাস্ট হয়ে ক্রু মেম্বাররা মারা গেছে। তাদের কথা শুনে ভেক্টর বুঝতে পারে তাদের মিশনে আসা সাবমেরিনটি এখান
থেকে হারিয়ে গেছে। এরপরে সাবমেরিনের ক্রু মেম্বাররা অস্কার আর জুলিয়াকে তাদের সাবমেরিনে উঠিয়ে নেয় এবং তারা আবারও তাদের হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজতে বের হয়। তারা আবারও যখন পানির নিচে যাচ্ছিল তখন গুস্কো এসে ভিক্টরকে বলে তাদের উচিত হেড অফিসে ক্র্যাকেনের বিষয়ে সবকিছু জানানো, কেননা যে কোনো সময় একটা বিপর্যয় ঘটতে পারে। কারণ ওই মাইথোলজিক্যাল ক্রিয়েচারটি এতটাই বড় যে তাদের সাবমেরিনটা এক মুহূর্তে গিলে খেয়ে ফেলতে পারে। এতে ভেক্টর বিষয়টি টানতে চাচ্ছিল না, কারণ যে সাবমেরিনটি হারিয়েছে তার মধ্যে তার বড় ভাইও ছিল, তাই সে একেবারে লেট করতে চাচ্ছিল না। সে সকলকে বলে হয়তোবা সাবমেরিনে থাকা মানুষগুলো অনেক বিপদে আছে এবং দ্রুতই তাদেরকে রেস্কিউ করা দরকার, আর তারা ক্র্যাকেনের থেকে অনেক দূরে চলে এসেছে, তাই সে তাদের মিশনটি চালিয়ে যেতে চায়। তাই আবারও তারা তাদের সাবমেরিনটি সমুদ্রের তলদেশে নিয়ে যেতে বলে এবং তারা তাদের সার্চ চালু করে দেয়। তারা ম্যাপটিতে সাবমেরিনটিকে আঁকাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ আবারও সে বিকট আওয়াজ শুনতে পায়। মূলত ক্র্যাকেন তাদের পিছনেই ছিল এবং ক্র্যাকেন তাদেরকে ফলো করছিল। ভিক্টর তখন সকলকে অর্ডার করে তারা যেন কোনো বরফের ফাটলের মধ্যে দ্রুত তাদের সাবমেরিনটি নিয়ে যায়। তারা যখন লুকোনোর জন্য ব্যস্ত হয়ে ওঠে তখন তারা লক্ষ্য করে সমুদ্রের মাঝখানে একটা অয়েল রিগ রয়েছে আর ক্র্যাকেন তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপরে আমাদের অয়েল রিগের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেকজন মানুষ কাজ করছিল। সেখান থেকে একজন জানলা দিয়ে বাইরে দেখলে ক্র্যাকেনকে দেখে তার আত্মা কেঁপে ওঠে এবং দেখতে দেখতে ক্র্যাকেন অয়েল মাটির উপর হামলা করে। আর আমরা দেখতে পাই ক্র্যাকেন এতটাই বিশাল ছিল যে তার হাত থেকে বাঁচা একেবারেই অসম্ভব এবং সে মুহূর্তের মধ্যে অয়েল রিগ থেকে ধ্বংস করতে থাকে। আর দেখতে দেখতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় এবং সেখানে থাকা সকলে মারা যায়। এদিকে ভেক্টররা তাদের সাবমেরিন থেকে এই দৃশ্য দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়, কেননা এতদিন তারা যে মাইথোলজিক্যাল ক্রিয়েচার সম্পর্কে বইয়ে পড়েছে সেটা আজ তারা নিজের চোখে দেখছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ভেক্টররা তো বুঝতে পারছিল না তারা এখন কি করবে, আর কোনো কিছু বুঝে ওঠার আগে ক্র্যাকেন তাদেরকে লক্ষ্য করে আর তাদের পিছু নেয়। তাই তারা সাবমেরিনটি ঘুরিয়ে নেয় এবং সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ক্র্যাকেন তার বিশাল আকৃতির রেডিয়ান দিয়ে তাদের উপরে আঘাত করছিল। এতে করে সাবমেরিনটি কাঁপতে শুরু করে এবং সকলে অনেক ভয় পেয়ে যায়। গুস্কো তখন ভেক্টরের কাছে এসে বলে এই সব কিছু তার জন্যই হয়েছে। গুস্কো তখন কথা না বাড়িয়ে সকলকে বলে টর্পিডো লঞ্চ করার কথা। সকলে মিলে দ্রুত ক্র্যাকেনের উপর টর্পিডো লঞ্চ করে। টর্পিডো গুলো সোজা ক্র্যাকেনের উপর গিয়ে বিস্ফোরণ হয়। এতে সবাই ভাবতে শুরু করে ক্র্যাকেন হয়তোবা মারা গেছে, তাই সবাই একটু রিল্যাক্স করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন ক্রু মেম্বার বলে ক্র্যাকেন এখনো মুভ করছে। এতে গুস্কো আবারও ক্র্যাকেনের উপরে টর্পিডো লঞ্চ করতে বলে, কিন্তু তাতেও ক্র্যাকেনের কিছুই হয় না। এতে করে সকলে অনেক ভয় পেয়ে যায়। তখন ভেক্টর আবারও বলে তাদেরকে পালাতে হবে। তখন সকলে মরিয়া হয়ে সাবমেরিনটিকে দ্রুত নিয়ে যেতে লাগলে ক্র্যাকেন তাদের সাবমেরিনটির উপর অনেক জোরে আঘাত করে। এতে তাদের সাবমেরিনটিও অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে তাদের সাবমেরিনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর এক পর্যায়ে সাবমেরিনটি সমুদ্রের তলদেশে গিয়ে আশ্রিয়ে পড়ে। এদিকে ক্র্যাকেন তাদের সাবমেরিনের উপর আরো আঘাত করতে থাকে। এতে করে সাবমেরিনের সকল ইঞ্জিন গুলো নষ্ট হয়ে যায় আর তারা হেড অফিসে দ্রুত সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করে এবং তারা দ্রুত ইমার্জেন্সি সিস্টেম অন করে দেয়। এদিকে ক্র্যাকেন তাদের সাবমেরিনটি আঁকড়িয়ে ধরে, ফলে সকলে ভাবতে থাকে হয়তোবা তাদের কোনো বাঁচার উপায় নেই, কেননা ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছিল আর ইঞ্জিনে যদি আগুন ধরে নষ্ট হয়ে যায় তাহলে তো তারা আর বাড়ি ফিরতে পারবে না। এরপর তারা অনেক চেষ্টা করে ইঞ্জিন আর টার্পিডো রুমের আগুন লাগাতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পাই জুলিয়া সকলের ট্রিটমেন্ট করছিল। এরপর সকলের ট্রিটমেন্ট শেষে সে ভিক্টরের কাছে যায়। তার ট্রিটমেন্ট করতে করতে ভিক্টরকে বলে তাদের এই মুহূর্তে এই মিশনটি বন্ধ করে দেওয়া উচিত, কেননা এই মুহূর্তে ওই সাবমেরিনের কেউই হয়তো বা বেঁচে নেই। এটা শুনে ভেক্টর তো অনেক ভেঙে পড়ে, কিন্তু তখনই সেখানে একজন ক্রু মেম্বার চলে আসে এবং সে ভেক্টরকে বলে কন্ট্রোল রুমে অদ্ভুত একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিসের সিগন্যাল তারা কেউই বুঝতে পারছে না। এতে ভেক্টর কন্ট্রোল রুমে গিয়ে সিগন্যালটি চেক করলে বুঝতে পারে এই সিগন্যাল তার বড় ভাই অ্যালেক্স পাঠাচ্ছে এবং তারা পুরোপুরি ভাবে সুরক্ষিত আছে। ভেক্টর সকলকে বলে তারা এই মিশনটি সম্পূর্ণ করবে, কিন্তু সকলে এই মুহূর্তে ফিরে যেতে চাচ্ছিল, কারণ এই মুহূর্তে এখানে থাকা মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। ভেক্টর তখন সকলকে বলে আমরা যখন নেভিতে এসেছিলাম আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের দায়িত্বে অটল থাকবো। সে সকলকে বলে আমরা যদি এই মুহূর্তে এখানে আটকে পড়ি আর আমাদের সাবমেরিনটিও যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের টিমমেটরা যদি কখনো বাঁচাতে না আসে তখন আমাদের কেমন লাগবে। ভেক্টরের এই কথা শুনে সকলে অনেক মোটিভেট হয়ে যায়। আবার সকলে তাদের রেস্কিউ টিমটি শুরু করে। তারা সকলে মিলে সাবমেরিনের ইঞ্জিনের কাজ শুরু করে দেয়। তাদের রিসার্চও শুরু হয়ে যায় আর দেখতে দেখতে তাদের সাবমেরিনটিও পানির 1000 মিটার নিচে চলে আসে। এতে ক্রু মেম্বাররা ভেক্টরকে জানায় তারা তাদের সাবমেরিনে ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গেছে এবং তাদের সামনে ছিল বিশাল বড় একটা ফাটল। তারা এর নিচে আর যেতে পারবে না, যেহেতু তারা তাদের সাবমেরিনে ম্যাক্সিমাম লিমিটে পৌঁছে গেছে। এরপর পানির প্রেসারের কারণে তাদের সাবমেরিনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতেছিল। পানির প্রেসার এতটাই ছিল যে সাবমেরিনের কিছু কিছু নাট খুলে যাচ্ছিল পানির প্রেসারের কারণে। এতে করে ভেক্টর বলে তাদের সাবমেরিনটি পানির একটু ওপরে নিয়ে যেতে, যাতে করে তার ম্যাক্সিমাম লিমিটের একটু ওপরে থাকে আর সে বিশেষ এক ধরনের স্যুট পরে ওই ফাটলের মধ্যে যাবে এবং সে গিয়ে দেখবে
ওই ফাটলের মধ্যে সেই সাবমেরিনটি আছে কিনা, কেননা সিগন্যালটি এই ফাটলের মধ্যে থেকে আসছিল। এরপর আমরা দেখতে পাই ভিক্টর সাবমেরিনের বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন গুসকো তার কাছে এসে বলে, আমার মনে হয় না তুমি এটা ঠিক করছো, আমার মনে হয় না ওই সাবমেরিনটি এখন আর ঠিক আছে, কারণ প্রত্যেকটা সাবমেরিনের একটা স্পেশাল লিমিট রয়েছে। সে বলে ফাটলটি অন্তত 5000 মিটার গভীরে, এত নিচে সাবমেরিনটি ঠিক থাকার কথা না, আর ভিক্টর সেখানে গেলে সে নিজেও মারা যেতে পারে। কিন্তু ভিক্টর শেষবারের মতো একটা চেষ্টা করে দেখতে চাচ্ছিল। এতে পেছন থেকে ওকি নামের একজন বলে সে ভেক্টরের সাথে যেতে চায়। এরপর আমরা দেখতে পাই ভেক্টর ওই ফাটলের মধ্যে নেমে পড়ে, যে এখানে একেবারে অন্ধকার ছিল। এরপর তারা দেখতে দেখতে ফাটলের 2000 মিটার গভীরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে অনেকগুলো পরিত্যক্ত জাহাজ পড়ে আছে, এমনকি সেখানে কিছু সাবমেরিনও রয়েছে। এরপর সেখানে তারা সাবমেরিনটি খুঁজে না পেলে তারা আরো গভীরে যায় এবং আরো 1000 মিটার গভীরে যাওয়ার পরে তারা সেখানে তাদের ওই সাবমেরিনটি দেখতে পায়। এতে ভেক্টর অনেক খুশি হয়, কেননা তার ধারণায় সঠিক হয়েছে এবং সেখানে গিয়ে তাদের ওই সাবমেরিনটির সাথে স্পেশাল বোর্ডটা অ্যাটাচ করে নেয় এবং তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে সাবমেরিনটার দরজা খুলে দেখতে পায় সেখানে এখনো অনেকজনই বেঁচে আছে এবং ভেক্টর দেখতে পায় সেখানে তার বড় ভাইও আছে। এটা দেখে ভেক্টর তো অনেক খুশি হয় এবং ওই সাবমেরিনের মধ্যে থাকা তার বড় ভাই অ্যালেক্স এবং বাকিদের দেখে অনেক খুশি হয় এবং এই নিউজটি ভেক্টরের সাবমেরিনের সকলে জানতে পারলে সকলে খুশি হয়। ভেক্টররা দ্রুত সকলকে রেস্কিউ করতে থাকে। তাদের ওই স্পেশাল বোটটিতে সকলকে নিয়ে যাওয়া একেবারে পসিবল হচ্ছিল না। এতে ভেক্টর ওকিকে বলে সে যেন তাদেরকে তার সাবমেরিনে রেখে আসে এবং আবারও ফিরে আসে, সে যেন তার বড় ভাই তাকে সহ বাকিদেরকে নিয়ে যায়। ভেক্টরের কথা শুনে ওকি সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ভেক্টররা ওই সাবমেরিনের মধ্যে অপেক্ষা করতে থাকে। ভেক্টর অ্যালেক্সকে বলে তারা এখানে অনেক বড় একটা ক্র্যাকেন দেখেছে এবং তাদেরকে দ্রুত প্রস্তুতি নিতে হবে, কেননা যে কোনো মুহূর্তে ক্র্যাকেন তাদের উপরে আবারও হামলা করতে পারে। অ্যালেক্স ভেক্টরকে বলে তাদের কাছে একটা স্পেশাল প্লাজমা ওয়েপেন রয়েছে, সেটা দিয়ে হয়তোবা কোনো কিছু করা যেতে পারে। অপরদিকে ওকি সকলকে নিয়ে ওই সাবমেরিনে পৌঁছে যায়, কিন্তু জুলিয়া তাদের মধ্যে ভেক্টরকে না দেখতে পেয়ে অনেক ঘাবড়ে যায়। সে যখন জানতে পারে ভেক্টর ওই সাবমেরিনে রয়ে গেছে, তার সাথে আরো কিছু ক্রু মেম্বারও রয়েছে, সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ক্র্যাকেনটি তাদের আশেপাশে রয়েছে আর তাদের আশেপাশে শব্দ অনুভব করার চেষ্টা করছে। এরপরে ওকে আবারও ভেক্টরদেরকে নেওয়ার জন্য রওনা হয়, কিন্তু যখন তারা 1000 মিটার নিচে আসে তখন তারা আবারও এক ভয়ানক গর্জনের আওয়াজ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে এটা আসলে ক্র্যাকেনের আওয়াজ। অপরদিকে সাবমেরিনে থাকা গুসকোরাও এই আওয়াজটি শুনতে পারে এবং তারা মনিটরে সবকিছু চেক করতে থাকে এবং কিছুক্ষণ পর দেখতে পারে ক্র্যাকেনটি তাদের সাবমেরিনের সামনে চলে এসেছে। গুসকো সকলকে বলে তাদের সবাইকে এখান থেকে মুভ করতে হবে। মুভ করার আগে ক্র্যাকেনটি সেখান থেকে যাওয়ার সময় তাদের উপর বিশাল একটা পাথর এসে পড়ে, যার ফলে তাদের সাবমেরিনের উপর পানির প্রেসার বেড়ে গেলে সাবমেরিনটাতে আবারও সমস্যা দেখা দিতে শুরু করে এবং বিভিন্ন জায়গাতে পানি প্রবেশ করতে থাকে। অপরদিকে ওকিরাও ওই সাবমেরিনটাতে পৌঁছে যায়, কিন্তু সাবমেরিনটা ওই সাবমেরিনটার সাথে অ্যাটাচ করার সময় তাদের ফেলে যাওয়া একটা ক্র্যাকেন ডিভাইস অ্যাক্টিভেট হয়ে যায় আর সেটার আলো গিয়ে ক্র্যাকেনের উপরে পড়ে। এতে করে ক্র্যাকেন সোজা ওই দিকে যেতে শুরু করে। এদিকে গুসকোবরা মনে করতে থাকে ক্র্যাকেন হয়তোবা সেখান থেকে চলে গেছে। গুসকো সকলকে অর্ডার দেয় সাবমেরিনটা যতদূর সম্ভব উপরে নিয়ে যেতে। এদিকে ওকিরা বাকিদেরকে উদ্ধার করার জন্য ওই সাবমেরিনটাতে যখন যাবে তখন সে লক্ষ্য করে ক্র্যাকেনটা তাদের সামনে চলে এসেছে। এতে করে সে তো অনেক ভয় পেয়ে যায়। সে ভেক্টর এবং অ্যালেক্স ওই ওয়েপেনটির কাছাকাছি চলে যায়। এরপরে তারা একটা পাইপের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ওয়েপেন রুমে গেলে প্লাজমা ওয়েপেনটি অন করতে পারবে। এদিকে ওকিরা যত দ্রুত সম্ভব বাকিদেরকে তাদের স্পেশাল বোর্ডে ওঠাতে শুরু করে। এদিকে ভেক্টর এবং অ্যালেক্স ওই ওয়েপেন রুমে পৌঁছে যায় এবং তারাও ক্র্যাকেনের গর্জন শুনতে পায় আর তারা যত দ্রুত সম্ভব ওয়েপেনটি অ্যাক্টিভেট করার চেষ্টা করে করতে থাকে। অপরদিকে ক্র্যাকেন তাদের সাবমেরিনের উপর হামলা শুরু করে দেয় আর ক্র্যাকেন সাবমেরিনটি আঁকড়িয়ে ধরেছিল এবং এই মুহূর্তে অনেক কষ্ট করে ভেক্টর এবং অ্যালেক্স প্লাজমা ওয়েপেনটি অ্যাক্টিভেট করতে সাকসেস হয়। ক্র্যাকেনটি জোরে জোরে সাবমেরিনের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু ততক্ষণে তাদের প্লাজমা ওয়েপেনটি পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছিল এবং আমরা দেখতে পাই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছিল আর ওই প্লাজমা ওয়েপেনটি এতটাই শক্তিশালী ছিল যে ক্র্যাকেনের পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের প্লাজমা ওয়েপেনটি এতটাই শক্তিশালী ছিল যে তাদের ওই প্লাস্টিক স্পেস থেকেও দেখা যায়, কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি। এদিকে অ্যালেক্স দেখতে পায় তাদের ওই প্লাজমা ওয়েপেনটি অ্যাক্টিভেট করার ফলে তাদের সাবমেরিনের অটো ডিস্ট্রয় সুইচ অ্যাক্টিভেট হয়ে যায় আর দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক দ্রুতই পানি ভরে যাচ্ছিল। শেষমেশ চেষ্টার ফলে তারা দুজন ওকির বোর্ডে উঠতে সক্ষম হয়। তবে তারা যখন তাদের বোর্ড নিয়ে সেখান থেকে চলে যাবে তখন তারা লক্ষ্য করে তাদের বোর্ডের অ্যাটাচমেন্টটি খুলতে চাচ্ছে না। তবে শেষমেশ তাদের সাবমেরিনটি ব্লাস্ট হওয়ার আগ মুহূর্তে তাদের ওই স্পেশাল বোর্ডের অ্যাটাচমেন্টটি খুলতে সক্ষম হয়। এদিকে জুলিয়া এবং গুসকোবরা সারফেসে এসে তাদের ওই স্পেশাল বোর্ডটির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে জুলিয়া দেখতে পায় তাদের ওই স্পেশাল বোর্ডটি দেখা যাচ্ছে, তাই সকলে উল্লাসে মারতে শুরু করে, কেননা তারা শেষমেশ বেঁচে ফিরতে পারছে এবং আমরা দেখতে
দেখতে পায় তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই দেখতে দেখতে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো মুভি নিয়ে, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।